শাহাদ কুহুকে নিয়ে পার্কের একপাশে একটা কফি শপে আসল। কফি শপের সামনে ছাতা টাঙিয়ে তার নিচে চেয়ার টেবিল রাখা হয়েছে। কুহুকে একটা ছাতার নিচে এনে চেয়ার দেখিয়ে বলল, এখানে বসুন। কুহু চুপচাপ বসে পড়ল। শাহাদ কফি শপের ভিতরে চলে গেল। কুহু দাঁত দিয়ে ওড়না কামড়ে ধরল। লজ্জায় তার মরে যাওয়ার জোগাড়। কেন করতে গেল এমন? বাসা থেকে যে এত প্রতিজ্ঞা করে আসলো তার কি হল? কুহু এক হাত কপালে দিয়ে বসে রইল। এই বয়সে এসে এমন কাণ্ড কি মানা যায়? কি চলছিল ওর মনে তখন যে দোলনায় দাঁড়িয়ে গেল? শাহাদ কি ভাবছে তাকে নিয়ে? নিশ্চয়ই তাকে লাজ লজ্জাহীন ভাবছে। কুহু নিজের দুই গালে দুটো চড় দিল। টেবিলের উপর দুই হাত রেখে সেখানে মুখ গুজে দিল। চোখে ভাসল একটু আগে করা তার ঘটনার কথা। এই মুখ আর শাহাদকে দেখাতে পারবে না সে। শাহাদ কফি শপের ভিতর থেকে একটা পানির বোতল আর টিস্যুর প্যাকেট নিয়ে এলো। কুহুকে এভাবে টেবিলে মাথা রেখে বসে থাকতে দেখে ডাকল, কুহু। কুহু মাথা তুলে তাকাল। শাহাদের চোখে চোখ পড়তেও দ্রুত সরিয়ে নিল। শাহাদ পানির বোতলের ক্যাপটা খুলতে খুলতে বলল, বাম পায়ের জুতোটা খুলুন। কুহু বিস্ময় নিয়ে তাকাল। প্রশ্ন করল, কেন? আগে খুলুন। শাহাদের কথায় কুহু আর দ্বিরুক্তি করল না। সে তার বাম পায়ের জুতোটা খুলল। জুতোটা খুলে তার চোখ পড়ল বুড়ো আঙ্গুলের দিকে। অনেকটা চামড়া চড়ে গেছে, কিছুটা রক্তও বের হয়েছে। এত কিছুর মাঝে সে টের পায়নি। শাহাদ দাঁড়িয়ে থেকে কুহুর বাম পায়ের বুড়ো আঙ্গুলে পানি ঢেলে দিল। কুহু হালকা জ্বলুনি অনুভব করল। শাহাদ পানি ঢালা থামিয়ে টিস্যুর প্যাকেটটা কুহুর হাতে দিয়ে বলল, ক্ষতটা ভালো করে মুছুন, নয়তো ইনফেকশন হবে। এখানে ফার্স্ট এইডের কিছু নেই, তাই আপাতত টিস্যু দিয়েই কাজ সারতে হবে। কুহু বিনাবাক্য ব্যয় টিস্যু দিয়ে ক্ষতটা মুছল। শাহাদ আরেকবার পানি ঢেলে দিল। তারপর বলল, আবার মুছুন। টিস্যুর প্যাকেট থেকে আরেকটা টিস্যু নিয়ে ভালো করে মুছল কুহু। শাহাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর সন্তুষ্ট হয়ে চেয়ারে বসে পড়ল। পানির বোতলটার ক্যাপ লাগিয়ে টেবিলে রেখে দিল। কুহু শাহাদের দিকে আর চোখে তাকাল। শান্তমুখে বসে ফোন টিপছে। কোনো অস্থিরতা নেই, একদম দিঘির পানির মতো শান্ত। কুহু ইতস্তত করে বলল, আগে যা হয়েছে এই জন্য সরি। আসলে এর আগে যতবার এসেছি ততবারই এরকম করেছি, তো অতিরিক্ত অস্থিরতায় আসলে হুঁশ ছিল না। আই এম সরি। শাহাদ ফোনের দিকে চোখ রেখে এক হাতে থুতনি ঘষে জিজ্ঞেস করল, এর আগে কার সাথে এসেছেন? বন্ধুদের সাথে। শাহাদ ফোন থেকে মুখ তুলে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, ছেলে বন্ধু? কুহু দুহাত নেড়ে বলল, না না, মেয়ে বন্ধু। একজনকে আপনি দেখেছেন? ওই যে ওই দিন বাজারে আমার সাথে ছিল, ওর নাম তনয়া। শাহাদ মাথা নাড়ল। সে চিনেছে। জিজ্ঞেস করল, তো বন্ধুদের নিয়ে এসেও এসব করেন? কুহু লজ্জিত ভঙ্গিতে বলল, আমি একা করি না, ওরাও করে। আমাকে এটা তনয়া শিখিয়েছে। শাহাদ কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকাল। আজকালকার মেয়েরা কিসব জিনিস আবিষ্কার করে বেড়াচ্ছে। দোলনায় দাঁড়িয়ে দোল খাওয়াও কোনো কাজ হতে পারে? কফি শপে কাজ করা ছেলেটা এসে 2 কাপ কফি দিয়ে গেল। কুহু কফিটা নিয়ে ছোট একটা চুমুক দিল। গরম কফি তার জিভ পুড়িয়ে দিল। দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে কফির কাপটা নামিয়ে রাখল। খানিক বাদেই কফি শপের মালিক ছুটে এলো। বয়স তেমন বেশি না, শাহাদের বয়সই হবে। শাহাদের কাছে এসে হাত কচলাতে কচলাতে বলল, আমার কি সৌভাগ্য আপনি আমার দোকানে আসছেন ভাই। দোকানের কাজ করা ছেলেটা আপনারে চিনে নাই, তাই পানি আর টিস্যুর দাম রাখছে। শাহাদ হাত তুলে থামিয়ে বলল, এটা আপনার ব্যবসা, দাম তো রাখবেই সে।
দোকানের মালিক লোকটা কুহুকে এক পলক দেখে শাহাদকে জিজ্ঞেস করল, ভাই, উনি কি? শাহাদ কফিতে একটা চুমুক দিয়ে বলল, আমার হবু বউ। কুহু কফির কাপের দিকে তাকিয়েছিল। এই কথা শুনে শাহাদের দিকে তাকাল। টেবিলের অপর প্রান্তে পায়ের উপর পা তুলে বসে আছে। এক হাত টেবিলের উপর রাখা, অন্য হাত উরুর উপর। কেমন নেতা নেতা ভাব। শাহাদের বলা সহজ কথাটায় কুহুর বুকের ভেতর টিপটিপ আওয়াজ হল। নিজের আশেপাশের সবকিছুকে রঙিন মনে হল। প্রথম প্রেমের অনুভূতিতে তার মন প্রাণ নেচে উঠল। দোকানের লোকটা শাহাদের কথা শুনে কুহুর দিকে তাকিয়ে হাসিমুখে বলল, আসসালামু আলাইকুম ভাবি। বিনিময়ে কুহু সালামের জবাব দিল। লোকটা কুহুর দিকে কিছুটা এগিয়ে এসে বলল, ভাবি কি খাবেন বলেন? ফাস্টফুডের মাঝে বার্গার আর চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা আছে। কুহু শাহাদের দিকে তাকাল। শাহাদ কুহুর দিকেই তাকিয়েছিল। কুহুকে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে বুঝাল কুহু কি খাবে তা বলতে। কুহু দোকানের লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কিছু খাব না। না ভাবি, আপনাকে খেতেই হবে। ভাই, আপনাকে নিয়ে এই প্রথম আমার দোকানে আসছে, শুধু কফি খেলে হবে না। কুহু আরেকবার তাকালো শাহাদের দিকে। শাহাদের কোনো নড়চড় নেই, সে আগের মতোই তাকিয়ে আছে। কুহু না পেরে বলল, বার্গার খাব। লোকটা খুশি হয়ে শাহাদকে জিজ্ঞেস করল, ভাই, আপনার জন্য? আমার কিছু লাগবে না। আমার দুজন বোন আছে সাথে, তাদের জন্য বার্গার চিকেন ফ্রাই দুটোই। আর আমার দলের ছেলেরা এসেছে, তাদের জন্য কফির ব্যবস্থা করে দিন। লোকটা অর্ডার পেয়ে চলে গেল। শাহাদ তৎক্ষণাৎ ফোন বের করে তমালকে কল দিয়ে রাফা রিদিকে নিয়ে আসতে বলল, দলের বাকিদেরও আসতে বলল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, কফিটা খান, ঠান্ডা হচ্ছে। কুহু কফির কাপে চুমুক দিল। আসলেই ঠান্ডা হয়ে গেছে। তারপরেও সে পুরোটা কফি শেষ করল। কিছুক্ষণ পরে রাফা রিদিকে নিয়ে চলে আসলো তমাল। আস্তে আস্তে বাকি ছেলেরাও এসে অন্য একটা টেবিলে বসে পড়ল। ওদেরকে কফি দেয়া হল। রাফা রিদি আর কুহুকে বার্গার আর চিকেন ফ্রাই সার্ভ করা হল। রাফা রিদি এক প্রকার লাফিয়ে উঠল খাবার দেখে। শাহাদের কল আসায় শাহাদ উঠে গিয়ে কল রিসিভ করল। রাফা খাবারসহ তাদের তিনজনের অনেকগুলো সেলফি তুলে রাখল। তারপর খেতে খেতে কুহুকে বলল, জানো ভাবিমনি, ওই দিন ভাইয়াকে তোমার শাড়ি পরা ছবি দিয়েছিলাম। তারপর ভাইয়াকে কফি দিতে গিয়ে দেখি ভাইয়া তোমার ছবি জুম করে দেখছে। বেচারা ভাই আমার তোমাকে ওই দিন দেখতে যেতে পারেনি, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করিয়ে দেই। এজন্যই এত কাঠখড় পুড়িয়ে তোমাকে এখানে এনেছি। কথাটা বলে রাফা কিটকিট করে হাসল। রিদিও যোগ দিল সেই হাসিতে। কুহু বার্গারে কামড় দিয়েছিল। এই কথা শুনে গালভর্তি খাবার সহ তার মুখে লাজুক একটা হাসি ফুটল। সে তাড়াতাড়ি মুখে হাত চেপে ধরে হাসি আড়াল করল। একবার আর চোখে তাকালো দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলা শাহাদের দিকে। ততক্ষণে শাহাদের কথা বলা শেষ হয়ে গিয়েছে। কথা শেষ করে চেয়ারে এসে বসল। ওদের সবাইকে হাসতে দেখে জিজ্ঞেস করল, কি নিয়ে হাসছিস? রিদি মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, আসার সময় গাড়িতে ভাবিমনি তোমাকে খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করেছে। অনেক মিস করেছে তোমাকে। তাই না ভাবিমনি? কুহু অপ্রস্তুত হয়ে গেল। একবার তাকালো রিদির দিকে, আরেকবার শাহাদের দিকে। শাহাদ অর্থপূর্ণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। যে দৃষ্টির অর্থ তাই নাকি? সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। এই মেয়ে দুটো তো মারাত্মক। এভাবে ফাঁকা ময়দানে কেউ এসব বলে? রাফা আফসোস করে বলল, ভাবি মনিকে আনতে না গিয়ে তুমি অন্যায় করেছ ভাইয়া। তোমার শাস্তি পাওয়া উচিত। শাহাদ রম্য কণ্ঠে বলল, হুম্মম, আসলেই পাওয়া উচিত। ঠিক আছে, শাস্তি হিসেবে তোদের ভাবিমনিকে যাওয়ার সময় না হয় আমি বাড়িতে পৌঁছে দিব।
ওকে। তারপর কুহুর দিকে তাকিয়ে চমৎকার করে হাসল। কুহুর গাল দুটো গরম হয়ে গেল, আর তাকালো না শাহাদের দিকে। 3 ভাই বোন মিলে কিসব শুরু করেছে? ওকে লজ্জায় মেরে ফেলবে নাকি? খাওয়া শেষে শাহাদ তমালকে ডেকে কয়েকটা নোট হাতে দিয়ে বলল, বিলটা দিয়ে দে, বাকিটা তোরা খরচ কর। বিল দেওয়ার সময় দোকানের মালিক কিছুতেই বিল নিতে চাইল না। শাহাদকে ডেকে বিল না দেওয়ার অনুরোধ করল। শাহাদ সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, পিছন ফিরে হাত উঁচিয়ে বিলটা নিয়ে নিতে বলল। পার্ক থেকে বের হয়ে তমালকে দিয়ে রিদি আর রাফাকে বাড়ির গাড়ি দিয়ে পাঠিয়ে দিল। তারপর কুহুকে বলল, আসুন। গাড়ির কাছে গিয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিয়ে কুহুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কুহু ধীরে ধীরে হেঁটে গাড়িতে উঠে বসল। হাঁটার সময় কয়েকবার শাহাদের দিকে আর চোখে তাকিয়েছে। শাহাদ সেই যে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল আর চোখ সরায়নি। হাঁসফাঁস করতে করতে কুহু দ্রুত গাড়িতে উঠে বসেছে। উঠে বসে নিজেই নিজের সিটবেল্ট বেঁধে নিয়েছে। শাহাদ গাড়িতে উঠে নিজের সিটবেল্ট বেঁধে কুহুর দিকে তাকিয়ে বলল, আপনার সিটবেল্ট। কুহুকে সিটবেল্ট বাঁধা অবস্থায় দেখে থেমে গেল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে একটানে রাস্তায় উঠে গেল। গাড়ি চালানোর এক পর্যায়ে শাহাদ জিজ্ঞেস করল, বিয়েতে কি করতে চান? অনেক মেয়েদের বিয়ে নিয়ে অনেক ইচ্ছা থাকে, শখ থাকে। আমার বড় বোনের ছিল। তার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বোন জামাইয়ের ঘাম ছুটে গিয়েছিল। আপনার আছে এমন কোনো ইচ্ছে? কুহু কিছুক্ষণ চুপ করে থাকল। তার এত তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যাবে এটাই সে কোনোদিন আশা করেনি, তাই বিয়ে নিয়ে কোনো কল্পনা সে তেমন একটা করেনি। কিন্তু ওর খুব ইচ্ছে পালকি চড়ে শ্বশুর বাড়ি যাবে। কুহু বলবে কি বলবে না এটা নিয়ে দোনামোনা করে শেষে বলার জন্য উদ্যত হল, আমার আসলে। কর্কশ শব্দে শাহাদের ফোনটা বেজে উঠায় কুহু আর বলতে পারল না। শাহাদ এক হাতে গাড়ি চালাতে চালাতে ফোনটা কানে ধরল। কথা না বলে জাস্ট শুনল। তারপর শেষে গিয়ে বলল, ওদের আটকে রাখো, আমি আসছি। ফোন কেটে দিয়ে আচমকাই গাড়ির গতি বাড়িয়ে দিল। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে এলো। কুহুদের বাড়ির গেটের সামনে গাড়ি থামাল। কুহু দরজা খুলে নামতে উদ্যত হলে কুহুকে ডেকে বলল, শুনুন। কুহু শাহাদের দিকে ফিরে তাকাল। শাহাদ সরাসরি কুহুর চোখের দিকে তাকিয়ে বলল, রাজনীতি করার কারণে আমাকে অনেক সময় নোংরা কাজ করতে হয়, কাদায় না নামলেও কাদার ছিটে এসে আমার গায়ে লাগে। আশা করব আমার সহধর্মিণী হয়ে আমি ঘরে ফিরার পর সেই কাদা মুছে দেওয়ার দায়িত্বটুকু নিবেন। কুহু বিমূঢ় হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে সে বুঝতে পারল না। সে তো রাজনীতি পছন্দই করত না। কি থেকে যে কি হয়ে গেল, সে রাজি হয়ে গেল বিয়েতে। কুহুকে চুপ করে থাকতে দেখে শাহাদ প্রশ্ন করল, দায়িত্ব নিতে পারবেন না? বিয়ে ভেঙে দিব? কুহু দুহাত নেড়ে বলল, না না, নিব না বলিনি তো। অবশ্যই নিব। মানে চেষ্টা করব আর কি। ব্যাস, ওইটুকুতেই হবে। আমার জন্য এটাই এনাফ। এখন তাহলে যাই, কাজ আছে। কুহু মাথা নাড়িয়ে সায় দিল। দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়াল। শাহাদ গাড়ি স্টার্ট দেওয়ার আগে ঝুঁকে গাড়ির জানালা দিয়ে কুহুকে একবার দেখল। কুহু মনের অজান্তেই হাত উঁচিয়ে নাড়ল। শাহাদ ডানদিকে ঠোঁটের কোণ বাঁকিয়ে মৃদু হাসল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। শাহাদের গাড়ি যতক্ষণ দেখা গেল কুহু ততক্ষণ তাকিয়ে রইল সেদিকে। গাড়িতে থাকা শাহাদের প্রতি অন্যরকম এক অনুভূতির শিহরণ জাগল মনে। পেটের ভিতর কয়েকটা প্রজাপতি ডিগবাজি খেল। এটা বোধহয় প্রেম, এরপর ভালোবাসা, আর তারপর কাছে আসা, ঈশ্বস। রাহাত হাত ভর্তি গোলাপ নিয়ে বাড়িতে ঢুকল, সাথে এক বাটি রসমালাই। রসমালাই আনিশার খুব প্রিয়।
বাড়িতে ঢুকে নিচে দু একজন কাজের লোকজন ছাড়া অন্য কাউকে দেখতে পেল না। এখন সময়টা সন্ধ্যার কাছাকাছি, নিশ্চয়ই সাহারা বেগম আর আনিশা দুজনেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। রাহাত বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। দোতলায় এসেই সাহারা বেগমের মুখোমুখি হয়ে গেল। সাহারা বেগম আসরের নামাজ পড়ে আনিশার খবর নিতে বের হয়েছিলেন। মেয়েটার মন খারাপ দেখার পর তার নিজেরও মন ভালো নেই। ঘর থেকে বের হয়ে রাহাতকে দেখে তিনি অগ্নিদৃষ্টিতে তাকালেন। মায়ের মুখোমুখি হয়ে রাহাত তাড়াতাড়ি ফুলগুলো পিছনে লুকিয়ে ফেলল। জোর করে হাসল, কিন্তু সাহারা বেগমের অগ্নিদৃষ্টির সামনে তা বেশিক্ষণ স্থায়ী হল না। হাসি থামিয়ে হাতের প্যাকেটে থাকা রসমালাইয়ের বাটিটা উঁচিয়ে বলল, অনির জন্য এনেছি। রসমালাই খাবে বলে ওই দিন বায়না করল। সাহারা বেগম কঠিন স্বরে বললেন, দূর হ আমার সামনে থেকে। মেয়েটাকে মিথ্যা আশা দিয়ে বসিয়ে রেখেছিস। আসলে মা, কাজ ছিল। জানোই তো বাবা বাড়িতে নেই। সব কাজ আমার উপর। আর তাছাড়া তোমাকে একা রেখে যাই কি করে? তোকে আমার সামনে থেকে দূর হতে বললাম না? মায়ের আগুনের মতো রাগ দেখে রাহাত মানে কেটে পড়ল। নিজের ঘরের সামনে এসে বড় একটা শ্বাস ফেলে সাহস সঞ্চয় করল। তারপর মুখে হাসি ফুটিয়ে আদুরে কণ্ঠে অনি, অনি ডাকতে ডাকতে দরজা ঠেলে ঘরে ঢুকল। ঘরে ঢুকে চমকে গেল। ফ্লোর থেকে বিছানা সব জায়গায় জামা কাপড় ছড়ানো ছিটানো। একটু ভালো করে লক্ষ্য করে দেখল জামা কাপড়গুলো আসলে তার। আর একটু ভালো করে দেখে বুঝতে পারল সবগুলোই ছিঁড়ে ফালা ফালা করে দেয়া হয়েছে। শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, ব্লেজার কোনো কিছুই বাদ নেই। রাহাত চোখ সরিয়ে আনিশার খুঁজে সামনে তাকাল। আনিশা ডিভানে আধশোয়া হয়ে সামনের টেবিলে ল্যাপটপ রেখে মুভি দেখছে আর ফল খাচ্ছে। রাহাত যে বাড়ি ফিরেছে এতে তার কোনো প্রতিক্রিয়া নেই। রাহাত রসমালাইয়ের বাটিটা বিছানার উপর রেখে ব্যস্ত পায়ে আনিশার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি অনি? কে করেছে এসব? আপেলের স্লাইস মুখে দিতে দিতে আনিশা উত্তর দিল, আমি করেছি। ওই যে ওইখানে কাঁচিটা দেখছ ওটা দিয়ে করেছি। রাহাত আনিশার দেখানো জায়গায় তাকিয়ে কাঁচিটার দিকে এক পলক দেখে অসহায়ের মতো জিজ্ঞেস করল, কেন? তোমাকে তো কাঁচি দিয়ে কাটতে পারবো না, তাই তোমার জামা কাপড় কেটেছি। রাহাত আলমারির দিকে তাকাল। আলমারিটা খোলা পড়ে আছে। ওখানে শুধু আনিশার কাপড় রাখা। রাহাত আহত কণ্ঠে বলল, এমনটা করতে পারলে? এবার আমি কি পরে বাইরে যাব? যেটা পরে আছো সেটা পরে যাবে। ঘরের ভিতর কি পরব? কিছু পরতে হবে না, ন্যাংটো থাকবে। আমি তোমাকে দু চোখ ভরে দেখব। যতদিন বাপের বাড়ি না নিয়ে যাচ্ছ ততদিন তোমার জামাকাপড় পরা বন্ধ। রাহাত বিস্ফোরিত চোখে তাকাল। তার মুখের ভাষা হারিয়ে গেল এসব শুনে। মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়ল। শাহাদ পার্টি অফিসের সামনে এসে গাড়ি থেকে নামল। গেট থেকেই দেখতে পেল অফিসের পরিস্থিতি বেশ গরম। অল্প বয়স্ক কয়েকটা ছেলের হাতে লাঠি, চোখে মুখে উত্তেজনা। শাহাদ গাড়ি লক করে চাবি পকেটে ঢুকিয়ে গেট দিয়ে ঢুকল। অফিসের চারদিকেই দেয়াল দেয়া। অফিসের সামনে গাড়ি পার্ক করার জন্য কিছুটা খোলা জায়গা রাখা হয়েছে। খালি জায়গাটায় দেয়ালের পাশে অনেকগুলো বাইক। সেগুলোর আশেপাশে উত্তেজিত অবস্থায় কয়েকজনকে দেখা গেল। শাহাদকে দেখে সবাই বাইক থেকে নেমে এলো। ভাই ডেকে কিছু বলতে চাইল। শাহাদ হাত উঁচিয়ে চুপ করতে বলল সবাইকে। শাহাদের সাথে সাথে ছেলেগুলোও পার্টি অফিসের ভিতরে ঢুকল। অফিসের সামনের ঘরটায় অনেকগুলো প্লাস্টিকের চেয়ার দেয়ালের সাথে রাখা। সেগুলোতে অনেকেই বসে আছে, অনেকে ঘরের মাঝখানে ভিড় করে আছে। শাহাদকে দেখে তারাও আলোচনা থামিয়ে দিল। শাহাদ এই ঘর পেরিয়ে মিটিং ঘরে ঢুকল। ঘরে ঢুকে দেখতে পেল তমালকে।
সে কানে ফোন নিয়ে গালিগালাজ করছে। মিটিং রুমটা বেশ বড়। লম্বা একটা টেবিল, তার দুই পাশে নেতাকর্মীদের জন্য রাখা আরামদায়ক চেয়ার। টেবিলের একদিকে একটা বেশ দামি কাঠের চেয়ার। এটাতে দলের সভাপতি বসে। শাহাদ সব চেয়ার পেরিয়ে সভাপতির চেয়ারের কাছের চেয়ারটায় বসে পড়ল। লম্বা শ্বাস টেনে পায়ের উপর পা তুলে আরাম করে বসল। সবাই এসে টেবিলের আশেপাশে ভিড় জমাল। তমাল দ্রুত কল শেষ করে দৌড়ে শাহাদের একপাশে দাঁড়াল। শাহাদ প্রশ্ন করল, ওরা কোথায়? এখনই নিয়ে আসছি ভাই। তমাল ভিড়ের মাঝের কয়েকজনকে ইশারা করে কিছু একটা বুঝাল। কিছুক্ষণ পর ধরাধরি করে কয়েকজন ছেলেকে নিয়ে আসা হল। সবারই শরীরের এখানে ওখানে ব্যান্ডেজ। কারো হাত ভাঙা, কারো মাথা ফেটে গেছে, কারো আবার মুখের এখানে সেখানে ব্যান্ডেজ। একজনের পা ভেঙে যাওয়ায় তাকে দুজন দুদিক থেকে ধরে কোলে করে নিয়ে এসে টেবিলের অপর পাশে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। শাহাদ বাকিদেরকেও বসার জন্য ইশারা করল। সবাই বসলে ভালো করে পর্যবেক্ষণ করল। মোট 6 জন আহত হয়েছে। খুব ভালোভাবেই আহত হয়েছে। শাহাদ প্রশ্ন করল, কিভাবে হয়েছে? তমাল শাহাদের দিকে ঝুঁকে বলল, ভাই বললাম না, ওই মিজান আর তার দল। শাহাদ বাধা দিয়ে বলল, ওদের কাছ থেকে শুনব। তোরা বল কিভাবে হয়েছে? 6 জনের একজন অসুস্থ কণ্ঠে বলল, ভাই, আমরা 6 জন স্টেশন রোড গেছিলাম ক্যারাম খেলতে। স্টেশনে বৈশা ক্যারাম খেলতাছি। তখন বিকালের ট্রেন আসার সময় হইছে। এমন সময় দেখলাম একজন যাত্রী টিকিট কাউন্টারে চিল্লাপাল্লা করতাছে। আমরা 2 জন গেলাম। গিয়া দেখি মিজানের গ্যাংয়ের এক ছেলের সাথে এক মধ্যবয়স্ক লোকের ঝামেলা হইছে। ঘটনা শুইনা বুঝলাম কাউন্টারে টিকিট না থাকায় ওই লোক জরুরি প্রয়োজনে ব্ল্যাকে টিকিট কাটতে চাইতাছে। কিন্তু টিকিটের দাম চাইতাছে 3 গুণ বেশি। এইটা নিয়ে তাদের ঝামেলা। ঝামেলার এক পর্যায়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করা ছেলেটা ওই ভদ্রলোক করে ধাক্কা মারল। তখন আমরা প্রতিবাদ করলাম। তখন ওই ছেলে আমাদেরকেও ধাক্কা মারল। তমাল রাগী কণ্ঠে বলল, দেখছেন ভাই, ওদের সাহস কতটুক বাড়ছে। আহ, ওদের বলতে দে। শাহাদের কথায় তমাল থেমে গেল। ছেলেটা আবার বলতে শুরু করল, আমাদের ধাক্কা দেওয়ার পর আমরাও ধাক্কা দেই। এতে ওই ছেলেটা ইচ্ছে করে আমাদের উপর এলোপাথারি ঘুষি মারতে থাকে। তারপর পাশে বসা আহত হওয়া বাকিদের দিকে দেখিয়ে বলল, গণ্ডগোল বুঝতে পেরে ওরাও ছুটে আসে। ওরা এসে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়, কিন্তু ওই ছেলেটা সহ আরও কয়েকজন মিলিত হয়ে আমাদেরকে গালাগাল দেয়, তেড়ে আসতে চায়। ওদের সাথের একজন ফোন করে আরও কয়েকটা ছেলে নিয়ে আসে। আমরা ওইখান থাইকা সইরা আসতে চাইলে 1012 জন এক হয়ে আমাদেরকে ঠেলতে ঠেলতে স্টেশনের বাইরে ফাঁকা জায়গাটায় নিয়ে যায়। তারপর লাঠি দিয়া যে যেভাবে পারে আমাদেরকে মারতে থাকে। এক পর্যায়ে স্টেশনে থাকা পুলিশ আসলে ওরা পালিয়ে যায়। শাহাদ সবটা শুনল। এক হাত টেবিলে রেখে তর্জনী দিয়ে কয়েকটা টোকা দিল। তমালকে জিজ্ঞেস করল, এই দলের সবাইকে একসাথে কোথায় পাওয়া যাবে? ভাই, ওরা ইদানিং স্টেশন রোডেই বেশি আড্ডা দেয়। ওইখানে ব্ল্যাকে টিকিট ব্যবসা শুরু করছে। তমালের কথায় শাহাদ হাত দিয়ে ঠোঁট ঘষল। প্রশ্ন করল, কবে থেকে? বেশি দিন না ভাই, এই কয়েক মাস হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে এরা ততই মাথা ছাড়া দিয়ে উঠছে। আগে যেই গ্রুপ ব্ল্যাকে টিকিট দিত তারা এখন কোথায়? তারা তো স্টেশনের বস্তিতেই থাকে। আপনি নিষেধ করাই ব্যবসা বন্ধ করে দিছিল। এখন মিজানের গ্যাং এই ব্যবসা দখল করছে। এক কাজ কর, ওদেরকে ব্যবসায় ফিরতে বল। ওদের যে লিডার ছিল তাকে লোকজন জোগাড় করে দল ভারী করে ব্যবসায় নামতে বল। সাব্বির নামের একটা ছেলে বিস্মিত কণ্ঠে বলল, ভাই, ব্ল্যাকের ব্যবসার অনুমোদন দিয়ে দিবেন?
সব ব্যবসারই দরকার আছে। ওরা ট্রেন প্রতি 50টা টিকিট ব্ল্যাকে পাবে। প্রতি টিকিটে 50 টাকা লাভ। ব্ল্যাক টিকিট ছাড়বে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে। যাদের খুব প্রয়োজন তারা কিনবে। তমাল বলল, কিন্তু ভাই এটা তো বেআইনি। থানা পুলিশ জানলে এই কাজ আমি বন্ধ রাখলেও বন্ধ থাকবে না, কেউ না কেউ চালু করবে, ঝামেলা করবে। এর থেকে এই ব্যবসাটা আমাদের আন্ডারে থাকবে, ঝামেলা কম হবে। সাধারণ জনগণ পর্যাপ্ত পরিমাণ টিকিট ব্ল্যাক ছাড়াই পাবে। বাকি যারা থাকবে তারা ব্ল্যাকে কাটবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখছি। সাথে এটাও বলবি এই ব্যবসা চালু করে দেয়ার বিনিময়ে ওরা আমার একটা কাজ করে দিবে। কি কাজ ভাই? এই মারামারির সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই একই রকমভাবে এই মারের উত্তর দিতে হবে। এবং এই ঘটনায় আমার দলের কেউ যাবে না। ওরা বস্তি থেকে ছেলে নিয়ে এই কাজ সারবে। ব্যাপারটা যেন এরকম হয় যে ব্ল্যাকে টিকিট ব্যবসা নিয়ে দুই দলের মারামারি। ঠিক আছে। সামনে বসে থাকা মার খাওয়া ছেলেগুলো খুশিতে টেবিলে দিল। শাহাদ সামনে দাঁড়ানো দলের বাকি ছেলেদের দিকে তাকিয়ে বলল, ইট মারলে পাটকেল খেতে হবে। ছাড় দিলে এর পরের বার লাশ ফেলবে। তাই ক্ষমা করার প্রশ্নই আসে না। আমি এখানে রাজনীতি করতে বসেছি, চ্যারিটি করতে নয়। রাত আনুমানিক 8টা বাজে। রাহাত বিরস মুখে খাটে হেলান দিয়ে বসে আছে। তার পরনে টাওয়াল আর স্যান্ডো গেঞ্জি। বাইরে থেকে এসে বাইরের জামাকাপড় পরে রাখার অভ্যাস নেই তার। হাত মুখ ধুয়ে নরমাল জামাকাপড় পরলে তবেই তার শান্তি। কিন্তু আনিশা তার সকল জামাকাপড় এমনভাবে কেটেছে যে গায়ে দেয়ার উপায় নেই। একটা পুরাতন লুঙ্গি পর্যন্ত ছাড় দেয়নি। রাহাত খুলে রাখা শার্ট আর প্যান্টটা আনিশার ভয় নিজের কাছে রেখেছে। বলা তো যায় না কখন এই দুটো কেউ কেটে ফেলে। ঘাড় ঘুরিয়ে ডিভানে বসে থাকা আনিশার দিকে একবার তাকাল। আনিশা কোলের উপর বালিশ নিয়ে আয়েশ করে বসে রসমালাই খাচ্ছে। সামনের টেবিলে রাখা ল্যাপটপটায় বোধহয় খুব ইন্টারেস্টিং কিছু চলছে, কারণ আনিশা সেদিকে তাকিয়ে হেসে গড়িয়ে পড়ছে। রাহাত চাইলেই জামা কাপড় অর্ডার দিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এতে আনিশার রাগ দ্বিগুণ বেড়ে যাওয়ার আশঙ্কায় তা করল না। বরং সিদ্ধান্ত নিল আনিশাকে মিষ্টি কথায় ভুলি ভালিয়ে যদি এইবারের মতো মাফ পাওয়া যায়। রাহাত একটু ভেবে আনিশাকে ডাক দিল, অনি অনি। আনিশা তাকাল না, তার মনোযোগ ল্যাপটপের দিকে। রাহাত গলাটা পরিষ্কার করে মধুর কণ্ঠে ডাক দিল, বউ, ও বউ, সোনা বউ। এই ডাকে কাজ হল। আনিশা কঠিন চোখে তাকাল। আনিশার দৃষ্টি দেখে রাহাত খুব কষ্ট পেল। স্ত্রীদের কোমল চোখে তাকানো উচিত স্বামীর দিকে, অথচ তার বউ এমন দৃষ্টি দিয়েছে যে দৃষ্টিতে একজনকে ভস্ম করে দেয়া সম্ভব। আনিশা কোনো সাধু সন্ন্যাসী হলে রাহাত নিশ্চিত ভস্ম হয়ে যেত। আনিশা খেকিয়ে উঠল, ডাকছ কেন? রাহাত হেসে বলল, তুমি তো আমার লক্ষ্মী বউ। স্বামীর কষ্ট কশ্চিনকালেও তোমার সহ্য হবার কথা নয়। নিশ্চয়ই তুমি কোথাও আমার টি শার্ট ট্রাউজার লুকিয়ে রেখেছ, তাই না? দাও না বের করে। টাওয়াল পরে কতক্ষণ থাকব? আনিশা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, তাহলে টাওয়াল খুলে ফেলো। অসুবিধা কি? রাহাত অবিশ্বাসী দৃষ্টিতে তাকাল। নিজের স্বামীকে ন্যাংটো করে রাখতে চায়, জামাকাপড় পরতে দিতে চায় না। এটা কোনো প্রজাতির বউ? রাহাতের ভিতরে তার বিপ্লবী সত্তা জেগে উঠল। তোরাক করে দাঁড়িয়ে গিয়ে রাগী স্বরে আনিশাকে শাসিয়ে বলল, এখনই আমাকে জামাকাপড় বের করে দাও। এখনই। না হলে কি? আনিশার কঠিন স্বরে করা প্রশ্নে রাহাতের ভেতরের বিল্পবের প্রদীপ নিভু নিভু হয়ে গেল। সে তাড়াতাড়ি মনে মনে অঙ্ক কষল। রাহাতের নিজের বাপ এমপি, প্রেম করে বিয়ে করেছে আরেক এমপির মেয়েকে।
এখন যা পরিস্থিতি তাতে কিছু বললে এই মেয়ে রাগ করে ব্যাগপত্র নিয়ে বাপের বাড়ি রওয়ানা দিবে। একমাত্র মেয়ের চোখে পানি দেখে তার এমপি বাপ রাগে গর্জে উঠবে। সাথে তার জল্লাদ ভাই শাহাদ বোনের চোখে পানি দেখে সৈন্য সামন্ত নিয়ে রওয়ানা দিবে রাহাতকে শিক্ষা দিতে। এদিকে রাহাতের এমপি বাবা ছেলেকে রক্ষা করতে নিজের সৈন্য নিয়ে রওয়ানা দিবে আক্রমণ প্রতিহত করতে। খোলা প্রান্তরে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। প্রান্তরের দুই পাশে দাঁড়িয়ে রাহাত আর আনিশা তখন একজন আরেকজনের প্রতি সকল অভিমান ভুলে কাছে আসতে চাইবে, কিন্তু যুদ্ধ পেরিয়ে আসা সম্ভব হবে না। ফলাফলস্বরূপ তারা দুজনেই কপাল চাপড়ে কান্না করবে। কি হলো, কথা বলছো না কেন? আনিশার চিৎকারে রাহাত চমকে গিয়ে বাস্তবে ফিরে এলো। চোখ বড় বড় করে তাকিয়ে দেখল তার বউ তার কাছেই আছে, আর কোনো যুদ্ধও বাধেনি। আনিশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? রাহাত আমতা আমতা করে বলল, কই না তো, কি হবে? জামা কাপড়গুলো বের করে দাও, কাল বাপের বাড়ি নিয়ে যাব। কসম। আনিশা ক্ষেপে গিয়ে বলল, এই, একদম কসম কাটবে না। মিথ্যাবাদী কোথাকার। দরজায় টোকা পড়ল। সাহারা বেগমের কণ্ঠ শোনা গেল। রাতে খেতে যাওয়ার জন্য ডাকছে। আনিশা রসমালাইয়ের বাটিটা কোল থেকে নামিয়ে বলল, খেতে চল। এইভাবে? টাওয়েল পরে? হুম। নিচে এতগুলো বোয়া। এইটা তোমার শাস্তি। অগত্যা রাহাতকে টাওয়াল পরেই নিচে নামতে হল। তবে আসার সময় সে আরেকটা টাওয়াল কোমরে পেঁচিয়ে এসেছে, সাথে শার্টটাও গায়ে দিয়েছে। শুধু সারাদিনে ময়লা হওয়া প্যান্টটা পরতে পারল না। হাত মুখ ধোয়ার পর ঘামে ভিজা প্যান্ট পরলে তার আবার গোসল করতে হবে। রাহাতকে এইভাবে দেখে সাহারা বেগম চোখ কপালে তুলে বললেন, এ কি, তুই এইভাবে নেমেছিস কেন? রাহাত একবার সামনের চেয়ারে বসে রুটি ছিঁড়তে থাকা আনিশাকে দেখল। বউয়ের দোষ ঢাকতে মিথ্যা করে বলল, এটা নতুন স্টাইল বের হয়েছে মা, বাসায় সবাই এসবই পড়ছে এখন। তুই নিজে পাগল নাকি আমাকে পাগল পেয়েছিস? ঘরভর্তি বোয়াগুলোকে তোর চোখে পড়ে না? এভাবে এসেছিস? নির্লজ্জ। একদম বাপের মতো হয়েছিস। রাহাত শব্দ না করে খাবার গিলতে লাগল। চাবানোরও চেষ্টা করল না। যত তাড়াতাড়ি সম্ভব উপরে চলে গেলেই মঙ্গল। কুহু বিছানায় বসে একটা একটা করে কাপড় ভাঁজ করছে। বিকালে বের হওয়ার সময় যেগুলো আলমারি থেকে নামিয়েছিল তাই এখন ভাঁজ করে রাখছে। শিরিনা বেগম জোর গলায় ঘোষণা দিয়েছেন এখন থেকে কুহুকে সংসারের সব কাজকর্ম শিখতে হবে। ওড়না দুলিয়ে ঘুরে বেড়ানো আর চলবে না। কুহু ভীষণ অসহায় অনুভব করল। এই কদিনে এত কাজ কিভাবে শিখবে? বিয়ে যদি দেয়ারই ছিল তাহলে আরও আগে থেকে এসব শিখানোতে জোর দিলে কি এমন হতো? কুহুর মোবাইলটা বেজে উঠল। বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে সামনে ধরল। স্ক্রিনে ভাসল শাহাদের নাম্বার। কুহু গলাটা একটু পরিষ্কার করে কলটা রিসিভ করল। হ্যালো। অপাশ থেকে ভেসে এলো শাহাদের ভারী কণ্ঠ। আপনি আপনার একটা জিনিস ফেলে গেছেন আমার গাড়িতে। কুহু সোজা হয়ে বসল। শাহাদের গাড়িতে আবার কি ফেলে আসবে সে? কুহু মনে করার চেষ্টা করল কিন্তু তেমন কিছু পেল না। সে প্রশ্ন করল, কি ফেলে এসেছি? আই ডোন্ট নো। এটা মেটালের, দেখতে কাঁচির মতো। এখানে আপনার নাম লেখা। কুহু জিভে কামড় দিল। এটা তো তার আইল্যাশ কার্লার। সাজগোজের কয়েকটা জিনিস ব্যাগে রাখা তার অভ্যাস, তার মধ্যে এটা একটা। তনয়ার সাথে এটা নিয়ে ঝগড়া লেগে সে তারটায় নেল পলিশ দিয়ে নাম লিখে রেখেছিল। শাহাদ প্রশ্ন করল, এটা দিয়ে কি করেন? কাঁচির মতো দেখতে হলেও কোনো ব্লেড তো নেই। কুহু তড়িঘড়ি করে বলল, লেবু চিপি। শাহাদের হৃদয় কুঁচকে গেল। হাতে থাকা জিনিসটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখল।
এটা দিয়ে লেবু চিপে? ভালো কথা, লেবু চিপে, কিন্তু কুহু এটা নিয়ে ঘুরছে কেন? সে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করল, লেবু চিপার জিনিস আপনি নিয়ে ঘুরছেন কেন? এই প্রশ্নের জবাবে কুহু কি বলবে ভেবে পেল না। আসলেই তো লেবু চিপার জিনিস তো তার নিয়ে ঘোরার কথা না। কেন যে মিথ্যা বলতে গেল? এর চেয়ে সত্যি বলে দিলেই হতো যে এটা সাজগোজের জিনিস। কোনো এক ফাঁকে ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে হয়তো গাড়িতে পড়ে গেছে। কুহু আমতা আমতা করে বলল, ব্যাগে ছিল আর কি, মায়ের জন্য কিনেছিলাম, পরে বের করতে মনে নেই। কুহু মনে মনে নিজেকে গালি দিল। একটা মিথ্যা বললে তা যে অনেকগুলো মিথ্যা নিয়ে আসে হাতে নাতে তার প্রমাণ পেল। অনন্ত জলিলের মতো বলতে ইচ্ছে করল, একটা মিথ্যা বললে সেটা অনেকগুলো আরও মিথ্যা বলে ঢাকার চেষ্টা করলে সেটা মিথ্যাই থেকে যাবে। শাহাদ এই জিনিসটা গাড়িতে পেয়ে যতটা না অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হল কুহুর কথা শুনে। প্রথম দিন দেখেছে আধ খাওয়া রুটি নিয়ে ঘুরতে, আর আজ জানল লেবু চিপার জিনিস নিয়েও ঘুরে। আর কি কি নিয়ে ঘুরে এই মেয়ে? সেই জিনিসটা গাড়ির সিটে রেখে দিল, বলল, আপাতত আমার কাছেই রাখলাম, কাল কাউকে দিয়ে পাঠিয়ে দিব কেমন? কুহু ব্যস্ত হয়ে বলল, না না, পাঠাতে হবে না, আপনার কাছেই রেখে দিন। আমি লেবু চিপার জিনিস দিয়ে কি করব? খুবই যুক্তিপূর্ণ প্রশ্ন। আসলেই তো লেবু চিপার জিনিস হোক আর সাজগোজের জিনিস হোক, তা রেখে শাহাদ কি করবে? ওর তো কোনো কাজে আসবে না। কুহু নিজের মাথায় একটা চড় দিল। সব ভুলভাল কথা বলছে। শাহাদকে এটা কোনো দুঃখে রাখতে বলল সে? কুহু মিনমিন করে বলল, তাহলে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপনি ক্ষতটা ক্লিন করেছেন? কুহু পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকাল। সেখানে একটা ব্যান্ডেজ লাগানো। বলল, হ্যাঁ করেছি। গুড। এখন তাহলে রাখছি। খট করে কলটা কেটে গেল। কুহু মাত্র গুড নাইট বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তা আর বলতে পারল না। ফোনটা কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি ভেবে রসগোল্লা নাম দিলাম? এর তো রসকস কোনোটাই নেই। শাহাদ বাড়ি ফিরল সন্ধ্যা 7টার পর। বাড়িতে ঢুকল কুহুর আইল্যাশ কার্লার হাতে নিয়ে। বাড়িতে ঢুকে কুলসুম বেগমের গলা শুনতে পেল। তিনি সোফায় বসে পান চাবাচ্ছেন আর সামনে ফ্লোরে বসে থাকা মালাকে ধমকাচ্ছেন। শাহাদ হাতের জিনিসটা সোফায় রেখে কুলসুমা বেগমের পাশে বসে পড়ল। জিজ্ঞেস করল, মেজাজ খারাপ নাকি আমার দাদিজানের? কুলসুমা বেগম সামনে মালাকে দেখিয়ে বললেন, দেখিস না, একটা কাজও করতে পারে না। এতদিন আমার কাছে থেকে কিচ্ছু শিখল না। শাহাদ মালার দিকে তাকিয়ে দেখল মালা ফ্লোরে বসে টেবিলের উপরে একটা ডালায় চাল নাড়াচাড়া করছে। কুলসুমা বেগম রাগী স্বরে বললেন, আর কদিন পর বাড়িতে বিয়ে, এখনো চালগুলো বেছে রাখা হলো না। তোর মাচাচিদের কি কোনো হুঁশ আছে এই বিষয়ে? তারা শাড়ির আঁচল দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাল তো কিনেই আনা যাবে। ওইসব চাল বাছতে হয় না। কুলসুমা বেগম নাতির দিকে তাকিয়ে খ্যাক করে উঠলেন, তুইও তো তোর মাচাচিদের মতো হয়েছিস। নতুন বউ এসে বাজারের চাল খাবে? এইগুলো আমাদের জমির ধান থেকে করা চাল। এরকম চাল বাজারে পাবি? শাহাদ মুচকি হেসে মাথা নেড়ে জানালো সে পাবে না। কুলসুমা বেগম আরও একবার সামনে বসে চাল খুঁড়তে থাকা মালাকে তাড়া দিলেন। মালা বেজার মুখে বাজতে লাগল। জয়া বেগম শাশুড়ির জন্য চা নিয়ে এলেন। শব্দ যেন না হয় এমনভাবে টেবিলের উপর রাখলেন চায়ের কাপ। মুখে বললেন, মা, চা। কুলসুমা বেগম ছোট পুত্রবধূর দিকে একবার নজর দিলেন। গোলগাল সুশ্রী মুখশ্রীতে ঘাম দেখে তার হৃদয় ভরে গেল। বাড়ির বউ রান্নাঘরে থেকে নিজের হাতে সবার জন্য রান্না করছে, সবাইকে আদর করে খাওয়াচ্ছে, এইটা আল্লাহর রহমত নিয়ে আসে। তার দুই পুত্রবধূরই এই গুণ আছে। বাড়িতে এত কাজের লোক থাকার পরও তারা নিজের হাতে সবকিছু সামলায়।
পুত্রবধূর থেকে চোখ সরিয়ে বললেন, এতক্ষণে চা দেওয়ার সময় হলো তোমাদের। দাও, হাতে তুলে দাও। টেবিলে রেখেছ কোনো বুদ্ধিতে? জয়া বেগম জলদি হাতে চা নিয়ে বিনয়ের সাথে শাশুড়ির হাতে চায়ের কাপটা প্লেট সহ দিলেন। কুলসুমা বেগম চা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন চা আর নাস্তা নিয়ে এখানে এসে বসো। হালকা নাস্তা করে তারপর রাতের রান্না করো। আপা আর আমি ডাইনিংয়ে নাস্তা করছি মা, আপনি খান। জয়া বেগম এক প্রকার পালিয়ে গেল শাশুড়ির সামনে থেকে। তার শাশুড়ি অনেক ভালো মানুষ। বাড়ির বউদের তিনি আদরে রাখেন, কিন্তু বউদের দায়িত্ব কর্তব্য পালনে ব্যাঘাত ঘটলে তিনি এক চুল ছাড় দেন না। কুলসুমা বেগম চায় চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। বেশ ভালো চা বানায় তার ছোট পুত্রবধূ। তাকে চা খাওয়ার সময় দিয়ে সাহাদ জিজ্ঞেস করল, দাদাজান কোথায়? ঘরের ভিতর বই পড়ছে। দাদাজানকে চা দাওনি? দিয়েছি, খাবে বলে মনে হয় না। আজ চায়ে চিনি পড়েনি কিনা? শেষের কথাটা বলার সময় মালার দিকে একবার তাকালো কুলসুমা বেগম। মালা চোরের মতো কাচুমাচু মুখে এদিক ওদিক তাকালো। সাহাদ বুঝতে পারল তার মিষ্টিপ্রিয় দাদা ধরা পড়ে গেছে দাদির হাতে। কুলসুমা বেগম মালার দিকে ইশারা করে বললেন, এই হচ্ছে তোর দাদাজানকে চিনি দেয়ার মূল কারিগর। প্রতিবার চিনি দেয়ার বিনিময়ে 500 টাকা করে নেয়। এই জন্য আজ শাস্তি হিসেবে চাল বাছার কাজ দিয়েছি। মালা নড়েচড়ে বসল। আজ দাদাজানের চায় চিনি দিতে গিয়ে যে ধরা পড়ে যাবে তা ভাবেনি। এখন দাদির রোষানলে পড়েছে সে। সাহাদ হেসে জিজ্ঞেস করল, আর দাদাজানকে কি শাস্তি দিলে? তার ভাত খাওয়া বন্ধ, শুধু রুটি খাবে, আর সকালে 1 ঘন্টা পার্কে হেঁটে আসবে। সাহাদ হেসে দুপাশে মাথা নাড়ল। আব্দুল গাফফার খান যা একবেলা অল্প ভাত খেত, এখন সেটাও বন্ধ করে দিল কুলসুমা বেগম। এইবার আব্দুল গাফফার খানকে 3 বেলাই রুটি খেতে হবে। সাহাদ পাশ থেকে আইল্যাশ কার্লারটা নিয়ে উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সিদ্ধান্ত নিল ফ্রেশ হয়ে তার দাদাজানের ঘরে যাবে। নিশ্চয়ই বেচারা বউয়ের চাপে কোণঠাসা হয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে দুতলায় এসে রাফার সাথে দেখা। সে নিচে যাচ্ছিল, সাহাদকে দেখে ডেকে বলল, ভাইয়া তোমাকে চাচাজান খুঁজেছিল। বাবা এখন কোথায়? স্টাডি রুমে। আচ্ছা। সাহাদ যেতে নিলে রাফার নজর পড়ল সাহাদের হাতের দিকে। জিজ্ঞেস করল, তোমার হাতে এটা কি? সাহাদ হাতে থাকা জিনিসটার দিকে তাকিয়ে বলল, এটা কুহুর, গাড়িতে ফেলে গেছে। লেবু চিপে এটা দিয়ে। লেবু চিপে? হুম। সাহাদ কুহুর কথিত লেবু চিপার জিনিস নিয়ে ঘরে ঢুকে গেল। রাফা বিস্ময়ে হা হয়ে তাকিয়ে থাকল সাহাদের যাওয়ার দিকে। সাহাদ ফ্রেশ হয়ে আশফাক খানের স্টাডি রুমের সামনে এলো। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করল, বাবা আসব? ভিতর থেকে ভেসে এলো গুরুগম্ভীর স্বর, এসো। সাহাদ দরজা ঠেলে ভিতরে ঢুকল। আশফাক খান সিঙ্গেল সোফায় বসে পেপার পড়ছেন। সামনের টেবিলে চায়ের কাপ রাখা। সোফার অপর পাশে একটা বড় টেবিল আর আরামদায়ক চেয়ার রাখা। টেবিলের উপর ফাইল আর বইয়ের স্তূপ। ঘরে কয়েকটা আলমারি আছে, কয়েকটায় বই রাখা আর বাকিগুলাই সব ফাইল। রুমটাকে স্টাডি রুম না বলে বরং আশফাক খানের অফিসই বলা যায়। এখানে বসেই উনি সব কাজ সারেন। কাজের প্রয়োজনে বাইরের লোকের সমাগম আছে বলে এই রুমটা বাড়ির একপাশে রেখেছেন যেন বাড়ির প্রাইভেসি নষ্ট না হয়। সাহাদ পাশের সোফাটায় বসে পড়ল। আশফাক খান পেপার পড়ছে। সাহাদ তাকে পেপার পড়ার সময় দিল। সে শান্তভাবে বসে রইল। আশফাক খান পেপার পড়া শেষ করে পেপারটা ভাঁজ করে একপাশে রাখলেন, তারপর সাহাদকে জিজ্ঞেস করলেন, শুনলাম ছেলেদের উপর হামলা হয়েছে? জি বাবা, তবে এতটা চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি।
আমি সামলে নেব। কিভাবে সামলাবে শুনি। শাহাদ একটু চুপ করে থেকে বলল, মারের বদলে মার দেব। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে না? এমপির লোকজন সাধারণ মানুষের উপর হামলা করছে, সাথে এমপির ছেলেও আছে। এই ব্যাপারটা খুব চটকদার নিউজ হয়ে যাবে। দলের কারো কোনো সংযোগ থাকবে না এই ঘটনায়। ইভেন মারামারি কারণটাও এমনভাবে সাজানো হয়েছে যে দলের উপর কেউ আঙুল তুলবে না। আশফাক খান নিজের ছেলের দিকে তাকিয়ে সোফায় হেলান দিলেন। ছেলে রাজনীতি শিখছে, প্রয়োজনে যে হাত নোংরা করতে হয় তা বুঝতে পারছে। পারিবারিক এই প্রথা আরেক পুরুষ টিকিয়ে রাখতে পারবে এই ছেলে। শাহাদ নির্বিকারভাবে বসে রইল, কিন্তু মনে মনে কিছুটা নার্ভাস ফিল করছে সে। তার এই কাজ আশফাক খানের মনোপুত হল কিনা তা নিয়ে সামান্য চিন্তিত হল। আশফাক খান চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, ঠিক আছে তাহলে, শুধু খেয়াল রেখো বাড়াবাড়ি যেন না হয়। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ রাখবে। বাবার অনুমোদন পেয়ে শাহাদ ভিতরে ভিতরে চিন্তামুক্ত হল। সম্মতি জানিয়ে মাথা নাড়ল। এই পুরো ঘটনায় সবকিছু সীমার মাঝেই রাখবে সে। সকাল সকাল খটখট শব্দে ঘুম ভাঙল আনিশার। বিছানায় উঠে বসে শব্দের উৎস খুঁজতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাল। দেখতে পেল টাওয়াল পরা রাহাতকে। সে লাগেজের চেনো ধরে টানাটানি করছে। আনিশা প্রশ্ন করল, কি করছো তুমি? রাহাত আনিশার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তোমার জামাকাপড় গুছিয়ে দিয়েছি লাগেজে। উঠে ফ্রেশ হও তো, ব্রেকফাস্ট করে আমরা রওয়ানা দিব। কোথায় রওয়ানা দিব? আনিশার প্রশ্নে রাহাত মুখ তুলে অবাক হওয়ার ভান করে বলল, কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি। আমার একমাত্র শালার বিয়ে না? আনিশার মন চাইল দৈত্যের মতো মুহুহুহাহা করে একটা হাসি দিতে। পুরুষ মানুষ আয়ত্তে আনা তেমন কঠিন কিছু না, শুধু জায়গা মতো টাইট দিতে হয়। আনিশা জিজ্ঞেস করল, চেনও টানাটানি করছো কেন? চেনটা লাগছে না, তোমার অনেক জামাকাপড় নিয়েছি তো তাই। আনিশা উঠে গিয়ে লাগেজের চেনটা টেনে খুলল। লাগেজ খুলে ভেতরের অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে গেল। তার ইস্ত্রি করা সব জামাকাপড় এক প্রকার দলা পাকিয়ে রাখা হয়েছে। সবকটারই ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাহাত গর্বে বুক ফুলিয়ে বলল, দেখেছ কি সুন্দর করে তোমার লাগেজ গুছিয়ে দিলাম। তোমার কাজ কমিয়ে দিয়েছি। আনিশার মুখ থেকে কোনো কথা বের হল না। কাজ কমিয়ে দিতে গিয়ে আরও বাড়িয়ে ফেলেছে এই লোক। আবার গর্ব করে বলছে। সে অবিশ্বাসী চোখে জামাকাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। রাহাত গাইগুই করে বলল, এখন তাহলে আমার জামাকাপড় বের করে দাও। এসব পরে কি শালার বিয়েতে যাওয়া যাবে? আনিশা উঠে রাহাত যে পাশে বিছানায় শোয় সেই পাশের তোশক তুলে কয়েকটা প্যান্ট শার্ট বের করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল। রাহাত বিস্ময়ে হতবাক হয়ে গেল। নিজের জামাকাপড়ের উপরেই সে টাওয়েল পরে ঘুমিয়েছে। এজন্যই সকালে সারা ঘর খুঁজেও সে জামাকাপড় পায়নি। কারণ আনিশা রেখেছে তোশকের নিচে। নিজের চেয়ে বুদ্ধিমতী স্ত্রী পেলে পুরুষ মানুষের পদে পদে বিপদ। কুহু বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তার চোখের দৃষ্টি উদাস, যেন দুনিয়ার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যেই জিনিসকে সে লেবু চিপার জিনিস নাম দিয়েছে সেই জিনিস শাহাদ নাকি আবার তাকে ফেরত পাঠাবে। কি কাণ্ড! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর সেও বা কেমন, এই জিনিস শাহাদের গাড়িতেই ফেলতে হলো কেন? কুহুর ঘরের দরজা খোলাই ছিল। জিয়াদ মাথা ঢুকিয়ে উকি দিল। কুহুকে এভাবে মরা মানুষের মতো শুয়ে থাকতে দেখে গলা উঁচিয়ে বলল, এই হুকু, তোমার বান্ধবী এসেছে। উঠে নিচে আসো। কুহু তোরাক করে বিছানায় উঠে বসল। বিছানায় থাকা একটা কুশন নিয়ে রাগের চোটে ঢিল দিল জিয়াদকে লক্ষ্য করে। জিয়াদ সাথে সাথে দরজা থেকে সরে গেল।
ফলাফলস্বরূপ কুশনটা পড়ল ফ্লোরে। জিয়াদ পুনরায় দরজায় উকি দিয়ে বলল, শাহাদ ভাইয়াকে যদি এই হুকু নাম আমি না বলেছি তাহলে আমার নাম জিয়াদ না। বলেই একটা শয়তানি হাসি দিয়ে দরজা থেকে সরে গেল জিয়াদ। কুহু কিছুক্ষণ বিরক্ত চোখে দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, তোর বলতে হবে না, এই কাজ আমি অনেক আগেই সেরে ফেলেছি। টানা 3.5 ঘন্টা জার্নি করে খান বাড়ির গ্যারেজে রাহাতের গাড়ি এসে থামল। এতদিন পর বাপের বাড়ি আসায় গাড়ি থামতেই দরজা খুলে লাফিয়ে নেমে পড়ল আনিশা। রাহাতও নামল পাশ থেকে। সামনে দাঁড়ানো বাড়িটার দিকে তাকিয়ে আনিশার চোখ ছলছল করে উঠল। সে রাহাতকে ফেলেই ছুটে গেল সদর দরজার দিকে। পেছনে থেকে রাহাত আসতে যেতে বললেও শুনল না। রাহাত ড্রাইভারকে ব্যাগগুলো নিয়ে আসতে বলে সেও বড় বড় পা ফেলে আনিশার পিছু নিল। আনিশাকে প্রথম দেখতে পেল মালা। সে বাড়ির সদর দরজার সামনের গাছের টবে পানি দিচ্ছিল। আনিশাকে ছুটে আসতে দেখে হাতে থাকা পানি দেয়ার ঝাঁঝরি ফেলে দিয়ে বাড়ির ভেতর দৌড় দিল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ও চাচিয়ামা, ও দাদি যান, বড় আপা আইছে, সাথে দুলাভাইও আছে। এই কথা বলে পিছন ফিরে দৌড় দিল সদর দরজার দিকে। আনিশা ততক্ষণে সদর দরজা দিকে ঢুকে পড়েছে। মালা আনিশার দিকে ছুটে গেল। ও বড় আপা গো বলে গিয়ে জড়িয়ে ধরল। আনিশাও জড়িয়ে ধরল মালাকে। তারপর মালাকে ছাড়িয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস? বাকিরা সব কোথায়? মালা গাল বেয়ে নেমে আসা চোখের পানি মুছে বলল, তুমি এতদিন পর আইসো আপা, এইবার আমি তোমারে যাইতে দিতাম না। ভর দুপুরে মালার চিৎকার চেঁচামেচিতে রেজিয়া সুলতানা নেমে এলেন। আনিশাকে দেখে বিস্ময়ে থ হয়ে গেলেন। আনিশা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। এতদিন পর মেয়েকে দেখে রেজিয়া সুলতানা বিশ্বাস করতে পারলেন না নিজের চোখকে। আনিশা কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাহাতও চলে এসেছে। আনিশাকে বাপের বাড়ি এসে এত আবেগপ্রবণ হতে দেখে তার নিজেকে বড্ড অপরাধী মনে হল। এতদিন মেয়েটা কত বায়না করেছে, রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু তাও সে বাপের বাড়ি নিয়ে আসতে পারেনি। সে চেষ্টা করেছে কিন্তু সময় সুযোগ হয়নি। নিজের উপর বেশ রাগ হল রাহাতের। আনিশার কান্না দেখে সে সিদ্ধান্ত নিল এরপর যখনই আনিশা আসতে চাইবে তখনই নিয়ে আসবে, বাকি সব গোল্লায় যাক। তার বউয়ের ইচ্ছা সবকিছুর ঊর্ধ্বে তার কাছে। শুধু সিদ্ধান্তই নিল না, মনে মনে কঠিন প্রতিজ্ঞাও করল। কিন্তু তখন তার মনে হল কে জানি মাথায় একটা বাড়ি দিয়েছে, সাথে মাথার ভিতর কে একটা বলল, যে প্রতিজ্ঞা কশ্চিনকালেও রাখতে পারবি না তা করছিস কেন? বাটপার কোথাকার। রাহাত মিয়ে গেল। বুঝতে পারল ভুলভাল প্রতিজ্ঞা করে ফেলেছে সে। ক্রন্দনরত আনিশার দিকে তাকিয়ে মিনমিন করে বলল, মাফ করে দাও বউ, তোমার স্বামী একটা বাটপার। বাটপার স্বামীর প্রতিজ্ঞা ধরে বসে থাকতে নেই। পাশ থেকে মালা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, দুলাভাই বিড়বিড়াইয়া কি কন? চলবে।